অনুরোধ, আমাকে আর পোড়াসনি তোরা, বরং মাটিতে দে আমাকে পুঁতে। পোড়ানোর সব কাঠগুলোই আজ মদে মদে মহামত্ত, মদে ওরা আজ সবাজ মাতাল যে। আমাকে পোড়াসনি তোরা, বরং মাটিতে দে পুঁতে দে। স্বাধীনতা, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? স্বাধীনতা কোথাও নাই রে মাতাল। আকণ্ঠ মদ গিলে তুই মদের অধীন, আর আমি অন্য কোনো না কোনো বিষয়ের অধীন হে বন্ধু। গ্রিন রুম, ও ভাই, গ্রিন রুমটা কোথায় দেখাতে পারো? উফ, আর পারছি না, এই পোশাকে দাবদাহ, বড্ড ঘামিয়ে উঠছি। ওষ্ঠাগত প্রাণ, দ্রুত, খুব দ্রুত পোশাক পাল্টে আবার আসরে আসতে চাই। বিড়াল, ম্যাও ম্যাও ম্যাও, সৃষ্টিকর্তার ওকে দেওয়া আজীবন একটি মাত্র শব্দ, অধিক দিলে কি এমন ক্ষতি ছিল? হ্যাঁ, হুঁ, ছিল অবশ্যই। জানোয়ারদের শব্দ প্রয়োগের স্থান কাল এসব কিছুই জ্ঞান নেই, ফলে অনামা। জিজ্ঞাসা করি, গাছ, তোমাকে এখানে কে দেখে, কে জানে? বলল হেসে, তিনি জানলেই হলো। বরং সঠিক ছায়া ফল দিয়ে যাচ্ছি কিনা এটি নিয়ত নিজের জন্যই যে নিজের জানাই যে কাম্য। হরি, হরি হরায় নম, শব্দ ভাসে পথে। আমি হরি, তুমি হর। আড়ালে মাতাল মনে মনে ভাবে, হাসে, ভাবে এরা কত বড় অকৃতজ্ঞ। হরি মানে যে হরণ করছে, মানে চুরি করছে, যারা করছে তাদের নাম করছে, বলছে নম সর্বনাশ। সাহিত্য, সাহিত্য এমন একটি সুন্দর ধর্ম যেখানে সব জাত গুলিয়ে বেলের ঠান্ডা পানা শরবত। এর হিরণ্ময় গর্ভে সৃষ্টি শুধুই, বিনাশ শব্দটি থাকে না আদৌ। কাল, জেগে আছি বলি ঠিক, আসলে আমরা কেউ জেগে নেই, সবাই ঘুমে অচেতন। জেগে থাকে কেবল একা কাল, সজাগ সেই একমাত্র চেতন প্রহরী। ভালোবাসা, এখন ভালোবাসা কঠিন জটিল এক অঙ্ক। জীবন থেকে ভালোবাসা বাদ, গাছপালা বাদ, জীবজন্তু গরু বাছুর এসব লুপ্ত প্রায়, নিকট ও দূর আত্মীয় স্বজন। এমনকি নারীর টান, আবাল্যের যারা ছিলেন ছায়া দেওয়া প্রাণ, এসব ছেড়ে থাকে যাদেরকে মনে প্রাণে আঁকড়ে ধরা। ওরা সবাই আমড়ার ভঙ্গুর সবুজ ডাল, বঙ্কিম একা বসে হিসেব কষে দিনান্তের এই ধোঁকা ভালোবাসার কঠিন অঙ্কটা। নাম, এই নামের জন্য, যশের জন্য ছুটতে ছুটতে, নামতে নামতে হঠাৎ যেন আমি জেগে উঠলাম। আরে ভাই, যাকে দেব নাম আর যশ উপহার, তিনি বা দেহের ভেতর কোথায়? আমার বাড়ি, আমার বউ, আমার হাত পা মাথা, আমার মাথায় দিই হাত। আরে আমি এখানে বা কোথায়? কোথায়? না শরীরে, না বাইরে। ঈশ্বর, সব ধর্মে কি ঈশ্বর শুধুই হয় পুরুষ? নারী নয় বা কেন? আসলে স্রষ্টা নারী পুরুষ আদৌ কিছু নয়। তিনি নূর, জ্যোতি। তিনি দূর নিকটে অন্তরস্থ, আবার সর্বত্র। তিনি চৈতন্য, সদা উজ্জ্বল। তাই তার আলোতে আলোকিত হয় সব গ্রহ নক্ষত্র। তিনি সব কিছুর সব, তিনি সব কারণের মহাকারণ। তার ক্ষণ অনুপস্থিতিতে তুমি আমি সবাই জড়, সব একমাত্র তিনি এক এবং অদ্বিতীয়। ভাষা, মানুষ আজ তার ভাষা হারিয়ে ফেলতে বসেছে। লেকে বসা মুখোমুখি দুটি মুখ, ঝরত কথার ফুলঝুরি, ভাষায় দোলায় কখনো রাঙত ওর দুটি ঠোঁট। ভাষার বাঁধনে পড়ত কারো গালের টোল, কখনো বা ভিজত উভয়ের চোখের দুটি পাতা। জীবন আমার অনেকটাই বয়ে গেছে, তবু রয়েছে সেই কথা কিংবা ভাষা, রয়েছে হুবহু সেই সব নাটকের চিত্রলেখা। আমি বয়ে গেলেও এই বছর 25 তো ভেতরে আছে প্রেমের তরুলতা। কিন্তু এখন যে এই বয়স 25, তরুণ, তোমাদের হৃদয়ে কোনো দোল দেওয়া ভাষা আজ আর নেই।
আবল তাবল আছে কিছু কাঠখোট্টা কথা, ভাষাহীন মুখোমুখি উভয়ই মৌন নীরব, যেন প্রেমিক প্রেমিকা নয়, দুটি উন্মাদ উলঙ্গ নিষ্প্রাণ যন্ত্র। একই কথা, আই লাভ ইউ। আর কত সময় এক কথা ভালো লাগে। তাই ঘন ঘন নতুন মুখের ভাষা শুনতে পেতে উভয়ের মুখ মন উচাটন। তাই এখন ঘন ঘন বিচ্ছেদ পার্বণ উদযাপন। ফিরে এসো সাহিত্যে, শেখো মাতৃভাষা, যদি না চাও নিজেদের ভবিষ্যৎ ভাষাতে। অচেনা অতিথি। বিষাদের বাটিটা উল্টে দিলাম, আনন্দের উৎস দিলাম বন্ধ করে। জামা খুলে ছুরি দূরে, বাটির টংটাং আওয়াজ। ঘন কুয়াশা ভরা ভোর, অচেনা অতিথি হাঁটে চুপচাপ একা একা। শব্দ সমুদ্র। সাহিত্য শব্দ সমুদ্র, ধ্বনি আর ভাষা। বলো কবি, লেখক তুমি, কে এমন আছে দেবে এই ভুলভাল তকমা, যে নিজেই ন্যাংটো হারাধন। শব্দ সমুদ্রে সেও দেখো হাবুডুবি খায়। কবি লেখক আসলে কালই যে বানায়। কোন হাম্বড়িয়া মাকাল ফলের এ কাম কাজ নয় কোনো। সাহিত্য শব্দ সমুদ্র, তোমার ভেতর শব্দ জন্মান্তরে কুলকুল বয়। কালের বাতাস তোলে আর ঢেউ, কখনো তুমি উঁচুতে পাবার, আবার কখনো নিচুতে কুলকুল অবিরত বয়ে যাও। পঞ্চানন। আমরা সবাই পঞ্চানন, পঞ্চমুখী সবাই খাই। কেউ কেউ বোঝে, কেউ বোঝে না এসব। না বোঝা আবার এটাই মঙ্গল। যারা বোঝে না তারাও জ্ঞানে অজ্ঞানে অপরদের খাদ্য হন। এখানে এমন 5 উক্তিরই যথেষ্ট। 1, উফ কি দেখছি দারুণ। 2, আহা কি মিষ্টি দারুণ ওর গলা। 3, এই যে আপনাকেই তো বলছি ঠিক হয়ে দাঁড়ান। 4, আয় দেখ তা যেন মধুবাটি, যেন জিভ দিয়ে চাটি। 5, দেখ কি বলবি চলে গেল। অনেকক্ষণ ছিল গন্ধে মম, হঠাৎ চোখ কানা দিয়ে এই 5 ইন্দ্রিয় দিয়ে আমরা সবাই খাই। বন্ধু, লাগাম দিতে জানলে তুমি সুস্থ, নইলা বরাবর অসুস্থ। আমরা কিন্তু সবাই পঞ্চানন। 5টি ইন্দ্রিয় মানে 5 মুখ। শুধু মুখে খাই ভুল মহাভুল। চোখ কান নাক জিহ্বা ত্বক সবাই আমাদের খাতক। আত্মপ্রবঞ্চক। মনুষ্য সমাজে সব থেকে খতরনাক আত্মপ্রবঞ্চক। সে কেবল নিজেকে শুধুমাত্র ঠকায় না, বিজ্ঞাপনে নিজেকে, নিজের সামগ্রী সমূহকে ভুয়ো বিজ্ঞাপিত করে। নিজের ও অপরের সে চরমতর ক্ষতি সাধন করেই। অপর মানুষের মান হোস দুটোই ওর ছলে কেড়ে নেয়। ভালো মন্দ বিবেচনা করার সময়টুকুও এরা হরণ করে। সমাজকে বোধহীন বানাতে মরিয়া হয়ে ওঠে এরা নরখাদক। আত্মপ্রবঞ্চক। মনুষ্য সমাজে সব থেকে খতরনাক আত্মপ্রবঞ্চক হলো সে, যে কেবল নিজেকে শুধুমাত্র ঠকায় না, বিজ্ঞাপনে নিজেকে, নিজের সামগ্রীকে ভুয়ো বিজ্ঞাপিত করে। নিজের ও অপরের সে চরমতম ক্ষতি সাধন করে। অপর মানুষের মান হুঁশ দুটোই ওরা ছল করে কেড়ে নেয়। ভালো মন্দ বিবেচনা করার সময়টুকু এরা হরণ করে। সমাজকে বোধহীন বানাতে মরিয়া হয়ে ওঠে এরা নরখাদক। হরকথা। নারায়ণের চা দোকানে পায়ের ওপর পা তুলে ব্রজ। জিজ্ঞাসা করি, ব্রজ, রোজ রোজ এই আমার পয়সায় তোর চা ফা খেতে লজ্জা করে না? এসে বলে, না আদৌ না, কেন করবে? তুই মাসের পর মাস তখন না খেটে পেনশন তো খাচ্ছিস, কই তোর তো লজ্জা করে না? রাগ দেখিয়ে বলি, নারায়ণ, ওকে আজ চা দিবি না। আগে ভাগেই বলে দিলাম। হ্যাঁ, কও সাহস, আমাকে না খাইয়ে খাবি? খা, পারবি, তবে তুই যে এত বড় ইতর নয় আমি জানি। নারায়ণ আর চায়ের সাথে আমায় গোটা একখান আস্ত পাউরুটি কিন্তু চাই। খাওয়াবে না আবার? বলি, কি আর খায় রে, বল, এটি আমাকে তোর সেবা। স্বামীজি বলতেন, অতিথি বাড়িতে এসেছে তার জন্য গৃহস্থ ধন্য। বরং আমি এই যে খাচ্ছি বা খাই, বরং ধন্য করেছি তোকে।
তাছাড়া আমারও তো এই খাওয়াতে নিশ্চয়ই হক আছে। হক আছে? আচ্ছা, তুই তো জ্ঞানী হয়েও দেখছি গাধা। আমার টাকায় তোর আবার হক থাকবে কেন রে? শুধু একার নয় আমার চাঁদু, প্রতিটি মানুষের তোর ওই টাকার উপর নিশ্চিত হক আছে। তার হক আছে কিনা নিজেই চিন্তা করে দেয়। বেশি খুঁড়ে এখানে আর বলা যাবে না, সুতরাং ফটর ফটর না করে আমার কথায় ঘন্টাখানেক ভাব, বুঝলি? তাছাড়া কার ধন, তুই কাকে খাওয়াচ্ছিস কিংবা খাচ্ছিস, এসবও একটু আধটু ভাব। বলছি তো, অন্যান্যদের মতন শকুন হতে চাস না, তাহলে ওদের মতন আজীবন তোর বাধা আছে, বুঝলি? নারায়ণ, তুই আমার দু বন্ধুর কথার মাঝে আবার কান্দিস না। এখন যা বলছি, গোটা পাউরুটি একটু সেঁকে এবং বরং সেবা দাও। এসে বলি, নারায়ণ, আগামীকাল থেকে আমি কিন্তু আর দোকানে আসছি না, বাড়িতেই আরামে চা খাবো। হ্যাঁ, লিখে রাখ, তাও তুই পারবি না। বেশ। মানুষ বড় একা রে পণ্ডিত, মানুষ তো জন্ম থেকেই রয়েছে একা। না, মোটেও না। তার সকল সময়ের জন্য সঙ্গী কিন্তু চাই। শোন, যে দে তা হয়, তো একদিন আসবি না, কিন্তু তবুও তুই ছুটে আসবি তুই পরের দিন, কারণ এখানে 5 মানুষ থেকে এসব কথা বলা শিখতে। তাই? হ্যাঁ, তাই নয় তো কি। ও, এই পথে ঘাটে এসব লোকজন কথা শিখে বলে আমার এখান থেকে। হ্যাঁ, শোন, কথা সঠিক না শিখে কথা বললে ওই কথাগুলোকে কাঠখোট্টা কোষ্ঠকাঠিন্য রোগীর বেদনাশুল মনে হবে। নিজেকে দেখে বোঝ। তার মানে কথাগুলো কষা আমার, আমি কোষ্ঠকাঠিন্য রোগী? নয়তো কি। দেখছিস তো আজকাল ছোট থেকে বড়োর কথাবার্তার কেমন ধরন আর ছেরণ। কারণ লেখাপড়া শুধু শিখলে হয় না গারল, কথাবার্তায় সঠিক মিশাতে না জানলে হয় না নবরস। তবেই তো মধুর সরস। কথা বলাটা একটি সুন্দর নান্দনিক আর্ট। তাই নে, অনেক লেকচার আজ দিলি, চা খা। শোন, কথায় যদি সত্যি রসবোধ না থাকে, সে আবার কি কথা? নারায়ণ, গোটা পাউরুটির কথা কিন্তু আমি ভুলিনি, দাও। মানুষ মানুষ আজ এ কোথায়, কোন দিকে? রাশি রাশি বই বই পড়ে পড়ে কেবল নাম্বার পাওয়ার মশাল দৌড়, তারপর কেবলমাত্র এই তকমায় বড় চেয়ার দখল, তারপর শুধুই বোধহীন হাবুডুবু, শুধুই অর্থ জোয়ারে স্নান করে আর চান। আর একটি স্বপ্ননীর গড়াবাস, পরে একটি পাঁচিল, গেট, দারোয়ান, এসবই তো। আর ওই কিছু টুকিটাকি, এ তো আর জলদি হয় না, থাকে তো এর পিছনে নানান চক্র, অসৎ কসরত। নামে কালো রাত, চলে নগ্ন অসভ্যতা, অনেক মানুষের কণ্ঠরোধ, হা হুতাশা। যে শিক্ষা এসব বাড়ায়, তা প্রকৃত শিক্ষা কি মনে হয়? আরে, এ তো সব কিছু পেয়েও সেসব জীবন কই পায় সেই মানুষের জীবনের স্বাদ। দিকে দিকে অশান্তি অসুখের চলছে আজ মারণ খেলা। কোথাও কেউ নির্মল হাসি হাসে না, বরং নকল হাসি আর নকল কথা, এসবেই ভর্তি হাট বাজার। শুধু সে কি আনন্দের ঘনঘটা, অসহ্য আকাঙ্ক্ষায় দগদগে খাকে প্রাণপণে চাপা দেওয়ার ব্যস্ত ব্যর্থ প্রচেষ্টা। আমি তো মানুষ, সব পশুদের ভিতর এই আমার বড় পরিচয়। আর এখানে আসি বা না আসি, আর এই দুর্লভ মনুষ্য জীবন পাই বা না পাই, এ জীবন বড় জোর বয়ে যাবে 100 বছর, এর চেয়ে অধিক তো আর নয়। জীবন শুধু দুদিন বইত নয়, তাই এ জীবন কি আনন্দ চাইবে না? চাইলে অবশ্যই আছে ওই বন্ধ দুয়ারের এক গোপন চাবিকাঠি। সেই চাবিকাঠি হলো নিয়তই অপরের আনন্দে মাতিয়ে রাখা হাসাও। এ জীবন দুদিন বইত নয়, ভাবো আর ভাবাও। এই জীবন এত কাঠিন্য শুষ্ক হবে বা কেন? এত মর্মভেদী নিরস হবে বা কেন? কেন? আমার টবের শৌখিন ফুল গাছ ছিল মাটি, ছিল খয়ের ও পর্যাপ্ত সার, ছিল অঢেল আহার। সকালে বিকালে ফুল ফুটিয়ে হাসত দুলে দুলে, কি অপরূপ বাহার। কিন্তু দেখি আচমকা সেই রূপ সেই জৌলস যেন ফাঁকা মাঠের হাওয়া। দেখি সে নিঝুম ম্রিয়মাণ, অথচ জীবন আছে। এখন সে প্রায় মৃতবৎ। আমার চলল দীর্ঘ নিরীক্ষণ, সুদীর্ঘ অনুধাবন। বুঝলাম, ওর ওই তো সব আছে, সব কিছুই আছে ঠিকঠাক, কিন্তু দেহে আর আসলে নেই কোনো রস। চায় এই জীবন শুধু রস আর রস, সুধা সম অমৃত জল রসদ গোড়াতেই যত্নে
তৎক্ষণাৎটা ঢাললাম। কিছুক্ষণ পরেই অবাক কাণ্ড, সে ধীরে ধীরে সম্পূর্ণ সবুজ সতেজ। বুঝলাম জীবনের রস, আসলে রসের বড়ই প্রয়োজন। নির্মল সাহিত্য রস, সঙ্গীত রস, হাস্যরস, মধুর রস, প্রেমের রাগ, অনুরাগের রস। আজ প্রতিটি মানুষের এসব চাই চাই। বুঝলাম এসব রসবোধ বিনা বাকি সব কিছু পর্যাপ্ত থাকলেও দুর্লভ মনুষ্য জীবন নরক নরক নরক। তাই দেখি আজ প্রতিটি মানুষ নিচ্ছম ম্রিয়মাণ। পূজক। আমার বাবা কালীপদ পাণিগ্রাহী আজীবন ছিলেন পূজক। তার 5 বাড়ির দেওয়া চাল কলা আনাজে আমার দেহ মন সবই গঠিত। তাই ওদের অন্নজলে পরিপুষ্ট মন আজ আমাকে ভীষণভাবে নাড়াচ্ছে এবং ভাবাচ্ছে। বলছে, বোকা, তোর বাবা একা কেবল পূজক হতে যাবে কেন মূর্খ? ভেবে দেখ, আপামর জনসাধারণ প্রত্যেকেই তো পূজক। আসলে তোর মতন মূর্খরা কেবল ভাবে না এবং বোঝেও না। আর বোঝে না বলেই আজ এত কিছুর ভেতর, সব কিছুর ভেতর বিষাদ। তাই সমাজে এত রোগ বিষাদ, চারিদিকেই এত এত হিংসা, দেশ, এত অশান্তি আর কোঁদল। পূজকের কাজই পুজো করা। পূজা মানেই ভক্তি, শ্রদ্ধা মিশ্রিত সেবা। তাই সমাজে ছোট বড় প্রতিটি কাজই তো পূজাই, সবাই পূজক। তোর বাবা যেমন ভক্তি শ্রদ্ধায় ওদের মঙ্গল কামনায় নিত্য পুজো কর্ম করেছে, ঠিক তেমনি তার সব যজমানপত্র, চাল ডাল কলা ইত্যাদি দিয়েছে তো ভক্তি শ্রদ্ধা করে। উভয়েই নিজেদের অজান্তেই পূজক কিংবা পুরোহিত। উভয়েই পরস্পরের হিত সাধনে সেদিনও রত ছিল। হাজার দুঃখ কষ্ট দৈন্যতার যেমন সেদিন মানুষের মনে প্রশান্তি তো ছিলই, শুধু এই কারণে যার যা কাজ তিনি তো তাই করেছেন। শুধু ভাবতে শিখতে হবে, ওই কাজই পূজা। তার জন্য ওটি বরাদ্দ, আজীবন তাই করে যেতে হবে তাকে। শুধু কাজটিকে সেবা বা পূজা জ্ঞানেই নিলে ব্যাস। ডাক্তার রোগী দেখবেন পূজকের মন দিয়ে, শিক্ষক ছাত্রদের পড়াবেন গোপালের সেবা করছেন এই ধারণায়, রাঁধুনি রান্না করবেন, মানুষ দেবতাদের সেবা করবেন এইভাবে, ঝাড়ুদার ঝাঁট দেবেন ওই কাজটিকে গৃহের পুজো করছি ভেবে, চা দোকানি চা ধরাবেন খদ্দেরদের দেবতা জ্ঞানে, খদ্দের টাকা দেবেন দোকানিকে প্রণামী বা ফলার যে মন দিয়ে দেওয়া হয়। ভক্তি শ্রদ্ধাহীন কোনো কাজই সেবা নয় পূজা কিংবা পুরোহিত হওয়া। পরস্পরের দেবতা এবং উভয়ই পূজক। কারণ তৎতমসি অহম ব্রহ্মাস্মি, তুমি আদৌ কেউ নয়, তুমিই সেই ব্রহ্ম যা ঈশ্বর। আমি অন্য কিছু নয়, আমিও ওই এক, সেই ঈশ্বর। প্রশংসা। মানুষ মানুষের প্রশংসা করবে না তো করবে কি গরু বাছুর? কিন্তু সে প্রশংসা হওয়া চাই স্বচ্ছ স্বাভাবিক। তোষামদে তুমি তাকে উচ্চে চূড়ায় উঠিয়ে দিতে পারো, তুমি তাকে ধোঁকা দিয়ে বোকা বানাতেই পারো। যেন তার ভেতর পরম তিনিই কিন্তু চুপচাপ বসে পা দুলোচ্ছেন। আর কেন তা সহজে অনুমেয়। তাই বলদ মেকি প্রশংসার আগে কিন্তু মনে রেখো তার ভিতর তিনিই আছেন। শান্তি ঘুম। সময়টা 60-এর দশকের মাঝামাঝি। গ্রাম বাংলার করুণ চিত্র। ভরা পেট ভাত খায় গ্রামের বড়জোর 2-5 জন, বাকিদের আধপেটা। কড়াই কড়াই শাপলা শালুক, থালা ভর্তি কচু শাক ব্যঞ্জন, এই ছিল সব ঘরে সম্বল। তখনও এই আওয়াজ ওঠেনি ছোট পরিবার, সুখী পরিবার, স্বামী স্ত্রী 1 সন্তান, চমৎকার। তখন ঘরে ঘরে বয়স্কদের কদর ছিল বেশ চোখে পড়ার মতন। আমার বৃদ্ধ দাদু রমানাথপতি ছিলেন আমাদের পরিবারের চোখের মণি। আজ আছে, হয়তো কাল এই মানুষটি আর এ সংসারে থাকবে না। শেষ বয়সে তার মনস্তাপ যেন সংসারে না লাগে। সবাই আমরা আচার ব্যবহারে সতত থাকতাম সাবধান। ছোট বড় সবাই দাদুর প্রতি ছিলাম বেশ যত্নশীল। দাদুর গায়ে হাত বুলিয়ে দেওয়া, তার পাশে শোয়া, সকালে দাদুর মূত্রগাড়ো ফেলে রৌদ্রে শুকোতে দেওয়া, ছোটবেলায় নিজে থেকে এ যত্নে করতাম। কিন্তু কেউ বলে দেয়নি। এসব শিক্ষা হয়েছিল পাড়ায়, অন্যদের ঘরে এসব দেখে শুনে। মানে গ্রাম্য পরিবেশে বড়দের মান্য করাটা আমাদের সেই ছেলেবেলায় শিখিয়ে দেওয়া হয়েছে। আমাদের কাকিমা সাবিত্রী দেবী হাসি মুখে হেসেল ঠেলে বাড়ির সবার খাওয়ার ব্যবস্থা করতেন।
সবাই সব ব্যাপারে নিত্যদিন খেয়াল রাখতেন। আমার মা নির্মলা দেবীর লক্ষ্য গরু ছাগল হাঁস মুরগি। খড়ের চালে কয়টা চড়ুই ডিম দিয়েছে দেখতে গেলেই দাদুর ভীষণ রাগ, জোর ধমক, ওভাবে দেখতে নেই, ভয় পাবে, ওরা ওদের মতন আছে, সংসারে সবাই সুখে থাকো। এত অভাব অনটনের ভেতর বিড়ালগুলোও ছিল বেশ খুশি করবার। পরিবারের প্রত্যেকের গায়ে লেজ বুলিয়ে চমৎকার আদর পেত ও খেত। মিষ্টি করে মুখ তুলে ম্যাও ম্যাও ডাক দিত, আবার কখনো গোঁফ ফুলিয়ে রাগ দেখাতো। এ ছবি কেবলমাত্র আমাদের নিজের বাড়ির তো শুধু নয়, গ্রাম বাংলার সর্বস্তরেই ছিল এই ছবি। তেমনই ছিল মানুষ আর পশু পাখির ভেতর মোলায়েম নিগুড় বন্ধন। সবাই গাছপালা পশু পাখি নিয়ে মহানন্দেই থাকতেন দিনরাত। খড়ের ঘরের চালায় বাঁশ বাখারি, কঞ্চিতে চুন পাকানো দড়ির ঘন ঘন শক্তপোক্ত গিট। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ছিল ওই ঘরের বন্ধনের মতন টান টান। এমনকি প্রতিটি বাড়ির আত্মীয় স্বজনের ভেতর সম্পর্ক ছিল বেশ আন্তরিক, মধুর ও মজবুত। তারপর ৮০ দশকের শেষাশেষি, অর্থাৎ ১৯৮০ সালের শেষ ভাগ, চাইলাম ছোট পরিবার, সুখী পরিবার। ফল ফলল অঢেল, ঘরে ঘরে ডাক্তার, মোক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার। পূর্ণ হলো অনেকের অনেক প্রকার বাসনা আর স্বাদ। একান্নবর্তী পরিবার ভেঙে চুরমার, নড়ে গেল মানুষের ন্যায় নীতি আদর্শের পুরাতন বুনিয়াদ। বর্তমানে কোথাও কারোর নির্দেশ মান্য করা নেই, ভাগ করে খাওয়া নেই ইচ্ছা মতন পর্যাপ্ত আহার বিহার। সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে ঘরে ঘরে কেনাকাটা ছয়লাভ, আর বেড়ে চলল টেনশন দুশ্চিন্তাও। এখানে নাস্তানাবুদ স্বামী স্ত্রী উভয়েই। এখানে হাতের কাজ ভাগ করে নেওয়ার কোনো দোসর নেই। কাজের ঝি ঘরে কাজ করে ঠিক, কিন্তু কিছু যদি কোঁচড়ে পড়ে তাও দুশ্চিন্তা। বাবু সোনার বাপ না এলে বাবু সোনার ঔষধ বা ডাক্তার আনতে তো ছুটতে হবে নিজেকে। মানে সব কিছু উভয়কেই করতে হলো, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। ফলে হাসি পরপর শরীর থেকে উধাও হলো, বরং ভোজন বহর বাড়ল, দেহের ওজনও বাড়ল। অপরিচিত আহার আর অনিদ্রায় বোধ হয় আরও অকালপক্ষ। নতুন কলপের বিজ্ঞাপন বিপণন বাণিজ্যটা ওই দশক থেকে গ্রামগঞ্জে সৃষ্টি হলো। এদিকে আবার অনেক ছোট সংসার পেতে ঝুটঝামেলাও তো কমলো, বিশেষ করে ৮০ দশকের নব মায়েদের। এই মায়েদের, আমার মা কাকিমাদের মতো সবার জন্য, সবার কথা তো আর এখন ভাবতে হলো না। আত্মীয় স্বজন এলেই অজুহাত, বাবু সোনার পরীক্ষা। এই অজুহাতে আপন এক এক করে বিদায় নিয়ে ওই দশকেই নিশ্চিহ্ন। স্বামী স্ত্রী আর বাবু সোনা, নতুন ডিজাইন বাড়ির সূচনা। বাবু সোনা ঘিরে কত স্বাদ, কত স্বপ্ন। চাইলাম আমার সোনার সংসার, অদ্ভুত রোমাঞ্চ জীবনযাপন, স্বপ্ন প্রায় সবার সার্থক। কেউ বলে বিদেশ বিভুঁইয়ে আছে আমার ছেলে। দেখ দেখ বোকা, ছেলে মেয়েকে আমি হাড় পরিশ্রম করে কেমন মানুষের মতো মানুষ করেছি। এইভাবেই তোদের যত জট পাকিয়ে থাকা, যারা দেখ কেমন খাপি খাচ্ছে। গরু হাঁস মুরগি ছাগল পালন, দূর দূর, এসব আমাদের এই ঘরে। এছাড়া দেখ দেখ, ওটা কি সভ্য মানুষের জীবন? শুরু হলো ২০০১, রাশি রাশি বাড়ি, বাড়ির ভিতর বাড়ি, মাঠের পর মাঠ ভরিয়ে বাড়ি, জলাভূমি ভরাট করে গাছ কেটে বাড়ি। শুধু বাড়ি করাটাই যেন মানুষের জীবনে একমাত্র লক্ষ্য আর উদ্দেশ্য হয়ে দাঁড়ালো। এখন ২০২২, আশ্চর্য। বিগত ৮০ কিশোর অধিকাংশই আজ আশাহত। কংক্রিট, গোটা বাড়ি আস্ত মরুভূমি। অনেকে বড় বড় বহু বহু উঁচু তল বাড়ি, কেউ নেই সেখানেই থেঁতা ইঁদুরের মতো মাত্র দুটি প্রায় প্রাণহীন প্রাণী, সঙ্গ দেওয়ার নেই, কেউ নেই। কোথাও বা একটি ছোট বাড়ি, তাতে শত টুকরো রুম, খদি। একা একা থাকা যায় না, তাই ভাড়াটেই রাখা। তারা ছড়িয়ে ঘুরিয়ে শেষ বয়সে অনেকেই উঠিয়েছে নাভিশ্বাস। আবার কেউ কেউ উত্তরকালকে সঠিক ফাগুন ফলিয়ে আর আগুনে পুড়ে ছারখার। ওরা শিক্ষায় সব শিখেছে, কিন্তু বোধ বিবেক আদর্শ এসব মোটেও শেখেনি। পাবে কোত্থেকে? ৫১ থেকে লাথি মেরে তো ভেঙে চলে এসেছে। ছোট পরিবার আর সুখী পরিবার, এই হাল। এখন এরা মানুষের সঙ্গ পেতে মরিয়া, দলবদ্ধ জীবন খুঁজে খুঁজে মরে। এদের কেউ কেউ বৃদ্ধাশ্রমে পেইং গেস্ট, কেউ বা জানি এরা কেউ আজ শেষ জীবনকে
জীবনের ঘুমটাকে মহাশান্তিতে ঘুমিয়ে দিতে পারবে না। যেভাবে ঘুমিয়ে গেছে শান্তিতে আমার মা কাকিমা, তারা আমাকে বলতে বলতে দু চোখে বন্ধ করেছে বকা, এদের তুই দেখিস, তোর উপরে অনেক ভরসা আশীর্বাদ, আর কোনো দুঃখ নেই বাবা, তোরা মিলেমিশে সুখে থাক।